আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, ইতিহাসের অন্যতম বীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। তাকে নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের স্মৃতি রয়েছে অনেকের। আমাদের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু তিনি মোটামুটি শেষ বয়সের দিকে এসে রাজনীতিতে এবং একই সঙ্গে দেশের বাস্তবতায় যেই অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন, সেটি কেবল বারবার মনে পড়ছে আমাদের। তিনি ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এলো, তখন সেই সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন ঠিকই। পরবর্তীতে যখন ২০০৮-এ আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তাকে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হলো না। ২০১৪ নির্বাচনের আগে যে নির্বাচনকালীন সরকার গঠিত হয়েছিল, সেখানে তিনি স্থান পেয়েছিলেন। ২০১৪ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেখানে তিনি আর একবার মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু ২০১৮ কিংবা ২০২৪-এর তাকে তো আনা হয়নি, রাখা হয়নি। এমনকি সংস্কারবাদী হিসেবে, আওয়ামী লীগের মধ্যে সংস্কারবাদী হিসেবে তাকে দল থেকে মোটামুটি এক ধরনের ছিটকে ফেলে দেওয়া হলো। তাকে রাখা হলো উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে, প্রেসিডিয়াম সদস্য কিংবা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ কোনো স্থানে রাখা হলো না। কেন রাখা হলো না? কেন রাখা হলো না আমরা সবাই জানি, সে বিষয়ে পরে আসছি। আমি ২০১৩-র দিকে ভোলাতে আমার পেশাগত কাজের জন্য গিয়েছিলাম, বিশেষ রিপোর্ট করার জন্য। তখন কয়েকটি সাইড স্টোরি করতে গিয়ে তোফায়েল আহমেদের সাক্ষাৎকার দরকার ছিল। তার আগেই তিনি নাকি আমাকে খুঁজছিলেন যে কোনো কারণে, সেগুলো অন্য বিষয়। তো সেই সময়টিতে একান্ত সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। তার আগে পরে তার সাথে নানান সময় নানান ধরনের কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, পেশাগত কাজের জায়গা থেকে অবশ্যই। কিন্তু ওই সময়টিতে একান্ত সান্নিধ্যে আমি গিয়েছিলাম দীর্ঘ সময়ের জন্য, এবং সেই সময়ের সুযোগে তাকে প্রশ্ন করেছিলাম যে ২০১৪ সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে বা হওয়া না হওয়া নিয়ে একটি গুঞ্জন চলছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করে দেওয়া হলো আমাদের সংবিধান থেকে, সেই জায়গা থেকে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোফায়েল ভাই, নির্বাচন কি আদৌ হচ্ছে, অথবা প্ল্যানিংটি কী আওয়ামী লীগের? তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন যে খোদার কসম পান না, আমি কিছুই জানি না, আমরা কিছুই জানি না। তোফায়েল আহমেদের মতন মানুষ দেশের জাতীয় নির্বাচন আদৌ হচ্ছে কিনা বা হলেও কোন ফরম্যাটে হবে, বিএনপিকে ছাড়াই হবে নাকি বিএনপিকে যেভাবে হোক আনা হবে, এসবের কিছুই জানতেন না। এই কথাগুলো এই জন্যই বলছি যে আওয়ামী লীগের মধ্যে শেষ সময় এসে তিনি কতটা অচ্ছুত ঠিক বলবো না, অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন নীতি নির্ধারণী জায়গা থেকে। তিনি বলছিলেন যে একমাত্র শেখ হাসিনা আর আল্লাহ ছাড়া সম্ভবত আর কেউ জানেন না যে কি হতে যাচ্ছে। আমি এটি বলছি ২০১৩ সেপ্টেম্বরের দিকের কথা। শেখ হাসিনাকে বা আমরা যে কোনো দলের প্রধানকে দেখি যে তাদের দলের যারা নেতাকর্মী রয়েছেন একেবারে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যান। সেটি শুধু যে শেখ হাসিনার ক্ষেত্রে তা নয়, বিএনপির মধ্যেও যখন খালেদা জিয়া ছিলেন তখন খালেদা জিয়া, বা এখন যেমন তারেক রহমান রয়েছেন, তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যায় যে তারা ঈশ্বরের আসনে চলে যান বা নেতাকর্মীরা তাদেরকে ঈশ্বরের আসনে বসান। মনে হয় যেন তাদের কোনো ভুল নেই। এই যে তোফায়েল আহমেদ, হয়তো তিনি পারিবারিক রাজনীতির বাইরে এসে বাংলাদেশের রাজনীতিটাকে দেখতে চেয়েছিলেন। আমি ডেফিনেট করে এই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে গুঞ্জন রয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেগুলো প্রমাণও কেউ দিতে পারবেন। সেগুলো চাওয়া কি খুব অপরাধ? যেমন আমি শুধু আওয়ামী লীগের কথা যদি ধরি যে হ্যাঁ, নিঃসন্দেহে শেখ হাসিনার বিকল্প কেউ হতে পারে না, কিন্তু গণতান্ত্রিক জায়গা থেকে কেউ যদি বলে না শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে আরও কোনো শক্ত সামর্থ্য মানুষ প্রয়োজন, খুব কি অপরাধ হয়ে যাবে তাদের? কিন্তু এই যে
সংস্কারবাদী হিসেবে যাদেরকে দূরে রাখা হলো, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা আব্দুর রাজ্জাক বা আমির হোসেন আমিদের মতো মানুষেরা, কতটা লাভবান হয়েছে আওয়ামী লীগ? তাদের মতন এই যে পোর খাওয়া অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদেরকে যখন দূরে রাখা হলো আওয়ামী লীগের নীতি নির্ধারণী জায়গা থেকে, তখনই নিশ্চয়ই চারিদিক থেকে কথা উঠেছিল যে আওয়ামী লীগ ভুল করছে, এবং ভুল যে করেছে খেসারত যে দিতে হয়েছে তা তো ইতিহাসের সাক্ষী, আমাদের নিকট ইতিহাস। এবং ইতিহাসের অন্যতম একটি বিপজ্জনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে। খুবই স্বাভাবিক, এগুলো আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ ফিরবে এ কথা আমি যেমন বলি, অনেকেই বলেন সময়ের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন, দেশের সুস্থির রাজনীতির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির বিকল্প কিছু নেই। আমি আবারও মনে করিয়ে দিই, তোফায়েল আহমেদ সম্পর্কে দু একটি কথা বলতে গিয়ে, রাজনীতিতে তৃতীয় একটি রাজনৈতিক শক্তির অবশ্যই প্রয়োজন, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধী অথবা স্বাধীনতা বিরোধী কোনো শক্তি নয়, জঙ্গিবাদী কোনো সাম্প্রদায়িক শক্তি সেই জায়গাটি দখল করতে পারে না, যদিও সেই জায়গাটি এখন তারা দখল করে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিকল্প এই মুহূর্তে কিছু নেই, এটি চরম বাস্তবতা। সেই আওয়ামী লীগ নিশ্চয়ই ফিরবে, এটুকু আমরা জানি, কিন্তু ফেরাটা আসলে তাদের জন্য কতটা কুসুমাস্তীর্ণ অথবা কণ্ঠকে কীর্ণ। তার কারণ যখন আমরা চিন্তা করতে যাই বা হিসাব নিকাশ করতে যাই যে এই আওয়ামী লীগ তো বারবার ফিরেছে, কাদের নেতৃত্বে ফিরেছে, কীভাবে ফিরেছে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোহরা তাজউদ্দিনরা হাল ধরলেন, মিজানুর রহমান চৌধুরীরা হাল ধরলেন, কিন্তু বারবার আওয়ামী লীগ ফিরে এসেছে কাদের জন্য? এই তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু কিংবা আব্দুর রাজ্জাকদের মতন মানুষদের কারণেই তো। কিংবা আমি যদি আরও নাম বলি, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, জোহরা তাজউদ্দিন, এই মানুষগুলা যখন আওয়ামী লীগে নেই তখন অবশ্যই খানিকটা হলেও থমকে দাঁড়াতে হয় যে আওয়ামী লীগ আসলে খুব সহজেই ফিরতে পারবে কিনা, কোন ফরম্যাটে ফিরবে, কাদের নেতৃত্বে ফিরবে। যখন তোফায়েল আহমেদের মতন মানুষদেরকে, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা আব্দুর রাজ্জাক বা আমির হোসেন আমুদের মতো মানুষদেরকে রাজনীতিতে অনেকটাই কোণঠাসা করে ফেলা হলো, কারা এসে সেই জায়গাগুলো দখল করলো? যেমন ওই যে একটি কথা আমি সবসময় বলি, যখন কোনো সমাজে বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, সেই জায়গাটি পূরণ করে নেয় জঙ্গিবাদ বা চরমপন্থা মতো শক্তিগুলো। ঠিক আওয়ামী লীগের রাজনীতিতে যখন তোফায়েল আহমেদের মতো মানুষেরা থাকেন না, জোহরা তাজউদ্দিন, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক কিংবা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরীদের মতো মানুষরা থাকেন না, তখন সেই জায়গা দখল করে নেয় হাইব্রিড আওয়ামী লীগেরা। এই হাইব্রিড আওয়ামী লীগারদের জন্যই দলকে নিশ্চয়ই আওয়ামী লীগকে অনেক ধরনের পে করতে হয়েছে, সেটি স্বাভাবিক। এবং আরেকটি কথা মনে না তুললেই নয়, সেটি হচ্ছে যে রাষ্ট্র যে কতটা অমানবিক হতে পারে ক্ষেত্র বিশেষে, তা তো আমরা সবসময় দেখছি, নানান ক্ষেত্রে নানানভাবে। যদি এই যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদের ক্ষেত্রেই ধরি, শেষ বয়সে এসে তাকে একটি মামলার মুখোমুখি হতে হলো। সেই যে 2 যুগ আগের একটি মামলা, দুদকে 2002 সালে একটি মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে 1,24,00,000 টাকা আত্মসাতের দায়ে। তার বেস কতটুকু ছিল, সত্য কতটুকু ছিল এই মামলায় আমরা জানি না, থাকতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন 2002 সালে তো বিএনপি ক্ষমতায় ছিল, কেন সেই মামলা তখন কোনো রফাদফা করা হলো না? কেন 24 বছর পর এসে সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হলো, বিচার কাজ শুরু হলো তার অ্যাবসেন্সে, যখন কিনা তোফায়েল আহমেদের মতন মানুষ, রাজনীতির একজন প্রবাদ পুরুষ, একেবারে শয্যাশায়ী, স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, কথা বলতে পারে না, সেই অবস্থায় তার বিরুদ্ধে মামলা চলবে? এটি হয়? বলবেন যে আইন তো আইনের গতিতে চলবে, না, আইন আইনের গতিতে চলে না, সম্পূর্ণ বাজে একটি কথা, এগুলো সব পুস্তকের কথা, নীতিবাক্য, চলে না। সেই জিনিসটা আমরা দেখলাম আবার একজন মৃত্যু পথযাত্রী, তার বিরুদ্ধে
বিচার কাজ শুরু হয়। আহা, কি আদর্শিক রাষ্ট্রে পৌঁছে গেল এই দেশটি। এবং তোফায়েল আহমেদের যখন স্মৃতিশক্তি লোপ পেল, তিনি কথাবার্তা বলতে পারছেন না, তিনি কাউকে চিনতে পারছেন না, একেবারে তার শারীরিক অবস্থা ঝরা পাতার মতন, তখন বিরোধী দলের কিছু মানুষেরা নানান ধরনের কথা শুরু করলো যে এগুলো প্রকৃতির দান, এগুলো প্রকৃতির অভিশাপ। তোফায়েল আহমেদও বিএনপির কোনো নেতাদের নিয়ে কোনো ধরনের মন্তব্য করেছেন, অযাচিত মন্তব্য করেছেন, একেবারে বোগাস কথাবার্তা। বোগাস এই জন্য বলছে, হয়তো তিনি বলেছেন, রাজনীতির জায়গা থেকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, কিন্তু এই ধরনের মন্তব্য করতে হবে একজন মানুষ যখন কিনা শয্যাশায়ী, পুরোপুরি মৃত্যু পথযাত্রী। এটি হয়। এই হচ্ছে আমরা আমাদের মানসিকতাকে এতটা অধপতন নিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক খেলার জায়গা থেকে। হয়তো বিএনপিও নিশ্চয়ই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, আওয়ামী লীগের অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে বিএনপি কোনো নেতা মৃত্যুতে করেছেন, সত্য কথা। আমার কথা হচ্ছে, কেন এটি হবে? কেন আমরা এমন নিম্ন রুচির পরিচয় দেব, এমন বিকৃত মানসিকতার পরিচয় দেব আমরা? আমাদের রাজনীতি সুস্থ হয়ে উঠুক, আমাদের রাজনীতির সংস্কৃতিটি অন্তত একটা পুরোপুরি আদর্শিক জায়গায় না পৌঁছাক, ন্যূনতম একটা সভ্য জায়গায় তো পৌঁছাবে। আজকে মনে করেন যে তোফায়েল আহমেদের স্মৃতির শক্তি যদি কিছুটাও হতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় তাকে নিয়ে যে নেতিবাচক কথাবার্তাগুলো উঠেছে, এই রাষ্ট্র জন্মদানের পিছনে তো তোফায়েল আহমেদরা ছিলেন। বাস্তবতা, রক্ষী বাহিনীর কথা বলবেন, থাকতে পারে, আমি তো বলেছি, কোনো মানুষই বিতর্কের ঊর্ধ্বে নয়, হয়তো তারও কোনো ধরনের ভুল থাকতে পারে, তাই বলে যেমন ইচ্ছে শব্দ ব্যবহার করা হবে ইতিহাসের এই বীরদেরকে নিয়ে, নিশ্চয়ই সেটি সমর্থন করা যায় না। তোফায়েল আহমেদ ওপারে ভালো থাকবেন, আমরা সে প্রত্যাশাই করি।